কালকে একটা বড় পরব না তোদের? বড় পরব, আজকে থেকে অফিস টফিস ছুটি, আজকে আর কালকে ছুটি, নিশ্চয়ই পালন করবি। দেখবো, জানিস, তাকিয়ে থাকবো যে কালকে তোদের একটা শ্রেষ্ঠ পরব কি করে পালন করিস, কি করে মানাস, সুন্দর ভিডিও দিবি, তার জন্য ওয়েট করছি। হ্যাঁ, মারুকে বলছি কিরে, ফোন করেছিলি না? ফোন করে খোঁজ নিয়েছি, কী করে খবর জানছি, কে বলছে, কে বলছে আমাদের খবরাখবর কে করছে, তাই না? ওই জন্য আজকে তোকে আবার কি যেন গিফটের একটা ভিডিও করতে হলো। কে গিফট দিয়েছে, কে দিয়েছে। সমর্পিতার ছবিটা দিলি না কেন? এডিট করতে তোর এত সময় লাগে, এডিটের সময় এই যে সমর্পিতার ছবি দেখিয়ে দিতে পারলি না কেন, দিলি না মানে এডিট করতে ভুলে গেছিস, মানে ছবিটা ওখানে দিতে ভুলে গেছিস নাকি ইচ্ছাকৃতভাবে? পায়েলের ছবি দিলি আর কার ছবি দিলি, সমর্পিতার ছবিটা দিতে পারলি না কেন? কিছু হয়েছে নাকি? কি আজকে তুই দেখালি যে ওই বোল সেট ফেটগুলো, মানে অনেকে ভাবছিল হয়তো অনেক কিছু দিয়েছে, তাই জন্য তুই দেখিয়ে দিলি। চল আজকে তোকে কিছু কথা বলবো। মেক্সিকো থেকে কি এসছিল তোর, তাই না? বলেছিলি না আমেরিকা মেক্সিকো থেকে ভালোবাসা কি যেন অ্যাচিভ করতে হয়, আদায় করতে, পাওয়ার ভাগ্য লাগে, তাই না? বলেছিলি না? মেক্সিকো থেকে আজকে দেখালি হলুদ শাড়িটা তোর মেক্সিকো থেকে এসছে। কে দিয়েছে, কি বৃত্তান্ত? পায়েল দিয়েছে না? কমেন্ট করেছে করে বলেছে কি পাঠিয়েছে, কার মাধ্যমে এসছে, আর এই জন্যই কি সিলেক্ট করেছিস রানাঘাট সিলেক্ট করে এসছিস, যে রানাঘাটে গেলে পরে দাদাভাই নাই মানতে পারে, মানে ওই যে সোমনাথ আজ না কাল ঠিক মেনে নেবে, তাই তো? ওয়েট কর, বুঝতে পারবি, কারণ সোমনাথের চোখ মুখ দেখে ভালো লাগছে না, তোকে যে পছন্দ করছে না বোঝা যাচ্ছে। আবার ওদের সংসারে নতুন কোনো ঝড় তুলিস না, আমি বলছি না পরকীয়ার ঝড়, কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল চেষ্টা করিস না, কারণ সোমনাথের চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে ঠিক তোদের ঠিকভাবে নিচ্ছে না, কারণ তোরা তো অতীতের একটা বিখ্যাত নারী, বুনু, সোমনাথের কাছে বিখ্যাত বুনু। তো চলো বন্ধুরা, আজকে ও গিফট দেখালো, কিন্তু সমর্পিতাকে দেখালো না। কেন দেখালো না? কি বললো গিফটে, কি বললো? আর আমি যে সকালবেলার ভিডিওটা করেছি না, আমি বিকালের ভিডিও করতে পারিনি, এখানকার অবস্থা খুব খারাপ, ভীষণ গুরুম গারুম হচ্ছে, ভীষণ ওয়েদার খারাপ, ওই জন্য দিতে পারিনি, ভিডিওটা আসেনি। আর প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তা ভাবলাম না কিছু তো দিতেই হবে। বন্ধুরা, কিভাবে যে মিথ্যে কথা বলছে, কিভাবে যে ভিউয়ার্সদের ঠকাচ্ছে, কিভাবে যে মানে বোকা বানাচ্ছে ভিউয়ার্সদের, তোমাদের যদি সব বলতে পারতাম তাহলে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো নিশ্চয়ই বুঝতে পারবে যে ভিউয়ার্সদের কিভাবে বোকা বানাচ্ছে, আর কিভাবে আজকেও যার জন্য ওই দেখাতে বসলো, গিফট দেখাতে বসলো। যে একটা বেলনি চাকি বেলনি কিনতে পারে না, সে দেখেছো, যার নাকি আছে কি যেন পিসিওডি আছে, সকালবেলা ওই যে পরোটা দিয়ে শুরু হলো, বলি কি পম্পম, বইয়ের পয়সায় খেতে গেলে না এরকম ভেজকি শুনতে হবে, এইভাবেই তোকে চলতে হবে। দেখ, নিজেকে আজকে কুকুরের সঙ্গে তুলনা করলি নিজেই, যে এত হাড়গুলো শক্ত, দুটো কুকুরের কি যেন বললি, মানে তুই কুকুর আর কি, মানে ওই হাড়গুলো এতই শক্ত, কুকুরের যেমন শক্ত দাঁত চিবায়, নিজেকে এইভাবেই তোকে বাঁচতে হবে, বুঝলি? এই বইয়ের ভেজকি শুনে সবাই বুঝে যাচ্ছে যে ওই মারুর কি তাণ্ডব, কিভাবে ভেজকি দেয় তোকে, বুঝতে পেরেছিস? এরকম ক্যামেরা ধরবি, ভেজকি দিবি, মানে বাদর নাচ যেই নাচবে আরও হাট করে তোকে চুপ করিয়ে দেবে। এটাই হচ্ছে এই যে বইয়ের ইনকাম করার খাওয়ার মজা, বুঝতে পেরেছিস? এইভাবেই তোকে চলতে হবে। আর ওই যে বইয়ের পয়সায় ব্যবসা শুরু করেছিস না, কিচ্ছু তো আনিসনি, পকেটটা তো খালি পকেটে এসছিস, নালে এসেই ওই যাই হোক। চলো বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঝড় উঠেছে বন্ধুরা, ভেতরে ঝড় উঠেছে, যদিও ভেতরের কথা বলার দরকার নেই, তবে আজকে সোনালির একটা পড়বো, সোনালি গুপ্তের একটা কমেন্ট পড়বো, কমেন্টের মধ্যে দিয়ে উত্তর দেব। এই খবরটা আমার কাছেও মনে হয় আছে, তো বলি কি খবর, কেন, আর বলবো যে এরা কতটা শেয়ানা, এই মারু আর পম্পম কতটা শেয়ানা, সেটাই তুলে ধরবো। কালকে সোনালি গুপ্ত আমাকে একটা কমেন্ট করেছে, ম্যাডাম মারিয়া যা বলেছে, একটা কথাই বলবো সোনালি তোমাকে, তুমি আমাকে ম্যাডাম বলবে না, তুমি আমাকে আন্টি বলে ডাকতেই পারো, তো যাই হোক, ম্যাডামও খারাপ না, কিন্তু আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম যে ওর দিদিভাই কিছুই জানতো না, ওরা নিজেরা ফ্ল্যাট ঠিক করেছে। দেখো, তুমি হয়তো ঠিক, কারণ এখন ফেসবুকের মাধ্যমে ফ্ল্যাট ঠিক করাই যায়, কিন্তু তুমি বলো তো, তুমি নতুন একটা জায়গায় যাচ্ছ,
নতুন একটা জায়গায় যাচ্ছ, সেখানে একজনই তোমার পরিচিত, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তুমি নিজেকে দাঁড় করাও তো। এবং তুমি নতুন জীবন শুরু করতে যাচ্ছ, তুমি সেখানে একটা ফ্ল্যাট নিচ্ছ, ধরে নিলাম ফেসবুকের মাধ্যমে, মানে ফেসবুকে অনেক সময় অ্যাড ফ্যাড দেয়, তো ফেসবুকের মাধ্যমে ধরে নিলে। কোন ভরসায় তুমি রানাঘাটে আসবে? সেই বাদুড়িয়ার থেকে। তোমার কথার যদি যুক্তিও থাকে যে ধরে নিলাম ওরা জানে না, কিন্তু কোন সাহসে এসছে? তাহলে কেউ বুঝেই গেছিল যে রানাঘাটে আসলেই দিদিভাইকে ডাকলেই দিদিভাই চলে আসবে? তুমি নিজে একটু বলো তো, নিজে একটা বুদ্ধিমতী মেয়ে। ধরে নিলাম ওরা জানে না, তাহলে রানাঘাট কেন চুজ করলো? আর কি করছিল না ওদের? ওর খুব কাছের মদনপুরে ওর একটা দিদিভাই আছে যার সোনার হার হারিয়ে গেছিলো, তার সাথে এখন কোনো যোগাযোগ নেই মোটামুটি মনে হচ্ছে, কারণ তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এইখানে রানাঘাটে এসে রয়েছে মদনপুরে দিদিভাইয়ের বাড়ি, সেই দিদিভাইয়ের কোনো নেই, আওয়াজ নেই। যে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ও ছিল, যে দিদিভাই ওর বাড়িতে ছিল এবং ওর বাড়ি থেকে আসার সময় একটা সোনার চেন হারিয়ে যায়, সেই দিদিভাই মদনপুরেও তো আশেপাশে ফ্ল্যাট না হলেও বাড়ি ভাড়া তো পেত। সেই দিদিভাইয়ের সাথে তোর খুব ভালো সম্পর্ক। তুমি বলো তো, তার মানে ও জেনেই গেছিল যে আমি রানাঘাটে ফ্ল্যাট নিলে পরেই মন্দিরা দিদিভাইকে ডাকলে পরেই ও চলে আসবে। আর নয়তো আমি তুমি কেউই জানি না মন্দিরার সাথে আন্ডারগ্রাউন্ডে কথা হতো কম বেশি, সেটা কেউই জানি না। এটা হতেই পারে, নালে তুমি বলো না। আমি তোমাকে বলছি সোনালি, তুমি বলো যে নতুন জীবন শুরু করব পালিয়ে গিয়ে, দুটো ধর্ম ভিন্ন ধর্ম কারুর বাড়ি থেকে মেনে নেয়নি, পালিয়ে গিয়ে রানাঘাটের মতো একটা জায়গায় এসে আমরা ফ্ল্যাট ভাড়া নিয়ে জিনিসপত্র নিয়ে ঢুকে যাব। আর যাদের জন্য রানাঘাট চিনলাম তারা মানে জানলই না। দেখো লজিক বলছে এটা সত্য না, কিন্তু আমি ধরে নিলাম তোমার সত্য, কিন্তু এটা কি স্বাভাবিক? তো গেল। আচ্ছা, বাড়ির কেউ জানতো না, প্রত্যেকটা কথাই সত্যি বলতে বাধ্য হলাম। আচ্ছা, আমিও তোমারটা মেনে নিলাম, কিন্তু আমি যে কথাটা বললাম সেটা কি বাস্তব হতে পারে? বলো না, বাস্তব হতে পারে? আজকে আমার এখান থেকে 2টো স্টেশন বাদে গিয়ে আমি একটা কিছু করতেই পারি, কিন্তু আমার এখান থেকে আমি কলকাতায় গিয়ে কোনো সোর্স ছাড়া, মানে ধর অনেকটা দূরে গিয়ে কোনো সোর্স ছাড়া আমি একটা ঘর নিয়ে, আশেপাশে কিছু জানলাম না বুঝলাম না, একটা ঘর নিয়ে আমি জীবন শুরু করে দিলাম। বেশ, তোমার কথাটাই আজকে মেনে নিলাম, কারণ আছে এটা মেনে নেওয়ার, সেটা তুমি ক্রমশ প্রকাশ্য জানতে পারবে। ঠিক আছে? একবার সিঁদুর উঠে গেলে ওর বাবা মা পরিবার আর ওকে ফেরাবে না, এটা আমরা জানতাম, এটা সবাই জানে যে একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে তারপরে ম্যাচিওর মেয়ে, সব থেকে বড় কথা হচ্ছে 18 বছর হয়ে গেছে, সব থেকে বড় কথা এটা, ফেরা গেলেও ফিরে। আর যেহেতু দুটো ধর্মে এটা কখনোই সম্ভব না, আর আমাদের ধর্মের মধ্যে হলেও যেহেতু 18 বছরে দুটো মানে সাবালিকা বিয়ে করেছে, অতএব এটা কোনো মতেই এটা নিয়ে এসে ওই আছে না, নিয়ে এসে আবার তুলে নেয়, এটা সম্ভব না। এটা তো একদম একটা ন্যাচারাল কথা, একদম একটা স্বাভাবিক কথা। আচ্ছা, ওকে ফেরাবে না এটা আমরা জানতাম। আর সত্যি বলতে আমরা যারা ব্লগিং বা কন্ট্রোভার্সি দেখি তাদের সমাজ থেকে পাওয়ার কিচ্ছু নেই, তাই নাকি? তোমাকে বোধহয় কালকে আমি কমেন্টের উত্তর দিয়েছি, কিচ্ছু পাওয়ার নেই, অথচ দেখো তোমরা ভালোবেসে, তোমরা সাধারণ মানুষ, তোমরা ভালোবেসে কন্ট্রোভার্সি দেখো, এরকম তোমাদের মতো হাজার হাজার মানুষ আছে যারা কন্ট্রোভার্সি দেখে। কিচ্ছু পাওয়ার নেই, তোমাকে কমেন্টে কালকে জানিয়েছি, কিচ্ছু শিক্ষার নেই। তোমার মনে হয় নিপার কিচ্ছু শিক্ষা হয়নি? তোমার মনে হয় ওই যে যাকে তুমি বনভগ্নিপথ বলছো, বাদরের কোনো পরিবর্তন হয়নি, করতে পারিনি কোনো পরিবর্তন? তোমার মনে হয় এরকম? তুমি হয়তো জানো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য অনেক বড় বড় ব্লগাররা সোজা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, বিকৃত মস্তিষ্ক সুস্থ হয়ে গেছে, এটাই আমাদের পাওয়া। অনেক সত্য আমরা তুলে দিয়েছি, যারা বোকা বানিয়েছে অনেকে, জানো আমি তোমাকে বলছি, আমার পুরনো ভিডিও দেখো, একটা ব্লগার আছে ভিউয়ার্সদের বোকা বানিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে, ভিউয়ার্সদের রোগ, ক্যান্সারের মতো একটা রোগকে বিক্রি করেছে দিনের পর দিন। যখন আমি সেই ভিডিওটা ঢুকেছি, সেই চ্যানেলটায় ঢুকেছি, দেখেছি পুরোটা বোকাস, এবং মানে ভিডিও টু ভিডিও পয়েন্ট দেখি বলে দিয়েছি যে ও দিনের পর দিন মানুষকে ঠকিয়েছে। এবং আজকে তার পরিণতি গিয়ে দেখে আসো, আজকে 3 লাখ চ্যানেলে 5000 ভিউজ হয় না। কেন জানো? কারণ মানুষ বুঝে গেছে ও মিথ্যে কথা বলেছে, এবং সেগুলো আমি তুলে ধরেছি, আমি জনসম্মুখে আমি এবং আরও কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুলে ধরেছি যে কিভাবে মানুষের সাথে প্রতারণা করেছে, মাথা ন্যাড়া করে ফেলেছে, চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, অন্ধ হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যেই আবার চোখের দৃষ্টি ফিরে বেড়েছে। তারপরে যখন সমস্তটা আমাদের কাছে চলে আসলো, তখন দেখলাম নিজের দেওরকে নিয়ে পালিয়ে এসছে, এবং
অবৈধভাবে রেজিস্ট্রি করে, মানে ডিভোর্স না হওয়া কালীনই আধার কার্ড একজনকে ধরে আধার কার্ড করে অবৈধভাবে রেজিস্ট্রি করে দেওরের সঙ্গে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে সংসার করছে। এবং সে একটার পর একটা, সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও ক্যান্সার নামক রোগটাকে বিক্রি করে দিনের পর দিন লাখ লাখ ভিউজ কামিয়েছে। তুমি বলছো কিচ্ছু পাওয়ার নেই, এদেরকে শায়েস্তা করে দিয়েছি, আর সাহসই পায় না কিছু বলার। বুঝতে পেরেছো? কারণ এদের অনেক কাছের লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে সত্যতা তুলে দিয়েছে। প্রথমে বলেছিল না দেওরকে নিয়ে পালিয়েছে, এবং দেওরের সঙ্গে দিনের পর দিন এর সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল, কিভাবে নিজের হাজব্যান্ডকে ঠকিয়েছে। সোনালি, আমি তোমাকে বলছি, বুঝতে পারছো? এইগুলো এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাফল্য নয়, ঠিক করতে পারিনি, পেরেছি ঠিক করতে। ঠিক আছে, হয়তো তুমি আজকে তোমার খারাপ লাগছে, তোমার বুনুকে নিয়ে আজকে বলছি জন্য হয়তো তোমার খারাপ লাগছে। আজকে মন্দিরা যখন চলে গেছিল ওকে কিন্তু সাপোর্ট করিনি, কিভাবে? হ্যাঁ, ও তো ফিরে এসছে, এটা একটা কথা, বা ও ওদিক থেকে ফিরে এসছে, যখন ফিরে এসছে তখন ওকে কিন্তু আমরা সবাই মিলে সাপোর্ট করেছি। আমরা সোমনাথের পাশে ঢাল হয়েছিলাম, এটাও কিন্তু সোমনাথের একটা মনোবল, এটা টিভি সিরিয়াল নয়, এটা বাস্তব ঘটনা। বুঝতে পেরেছো? এটা বাস্তব ঘটনা। তো যাই হোক, তুমি তাদের সমাজ থেকে পাওয়ার কিচ্ছু নেই বললে, মানে কিচ্ছুটা অনেকটা মন্দিরা যেমন করে বলে কিচ্ছু হয় না বললে না, তাই। যেমন মানুষ সিরিয়াল দেখে, এগুলোও তেমনি যদি সত্যি শেখার হয় তাহলে সায়েন্সের কিছু চ্যানেল আছে, এগুলো দেখা উচিত। তাহলে তোমাকে বলবো তুমি বা কেন কন্ট্রোভার্সিগুলো দেখো? তার মানে তুমিও এখান থেকে কিছু জানো, কিছু বোঝো। তুমিও তো দেখো। তোমাকে আমি অনেকগুলো কথা আজকে বলতে পারতাম, কিন্তু তোমাকে আমি খুব স্নেহ করি, আমার তোমাকে দেখে, তোমার পরিবার দেখে আমার তোমাকে খুব ভালো লেগেছে। না হলে সত্যি কথা বলতে, যাক আজকে আর কিছু বললাম না, কিন্তু তুমি এই যে কন্ট্রোভার্সি বললে না, কিচ্ছু শেখার নেই, ওরকম আমিও তোমাকে বলতে পারতাম যে থাক আজকে বললাম না। ইনডাইরেক্ট তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করলে, ঠিক আছে? আমি অবাক হয়ে যাই, এইরকম পরকীয়ারত মহিলাদেরও মানুষ সাপোর্ট করে। সোমনাথের মতো স্বামী পেয়ে, সোমনাথের বাবা মার মতো ফ্যামিলি পেয়েও যারা পরকীয়া, ভাই ডেকেও যারা পরকীয়া করে, তাদেরও সাপোর্ট করে। আমরা করেছি আমাদের স্বার্থে, কিন্তু কিছু মানুষ করে, মানুর মতো মেয়েকে সাপোর্ট করে, যারা দিনের পর দিন মিথ্যে কথা বলছে জেনেও সাপোর্ট করে। মন্দিরার মায়ের মতো মানুষকে সাপোর্ট করে, যে মানুষটা নাকি 18 বছর সংসার করার পরেও পরপুরুষের সঙ্গে চলে যায়। পুরনো কথা তুলতে হয়, 12 বছর থাকার পরে সেই মানুষটা যখন চলে যায় আবার ফিরে আসে, এবং তার স্বামী যার জন্য সে শাঁখা সিঁদুর পরে, সে মৃত্যু সজ্জায় মৃত্যু যন্ত্রণায় কাতর হয়, একবারও দেখতে আসে না, বা তার শেষ সময় তাকে চেয়েছিল, তাকে পায়নি, সেই সব মানুষগুলো সাপোর্ট পায়। ঠিক আছে, আর আমরা সেই অন্যায়গুলো দিনের পর দিন তুলে ধরি। আমাদের সঙ্গে এটাই হচ্ছে প্রবলেম মানুষের। তো যাই হোক, এটুকুই শুধু বললাম, বুদ্ধিমতী নিশ্চয়ই বুঝেছো? হ্যাঁ, আমি একটা কথাই শুধু বলবো, নিপার বুদ্ধি কম, মানুষকে খুব বিশ্বাস করে, তার জন্য ঠকে, এবং ও প্রচণ্ড কথা লাগালাগি করে, কথা চালাচালি করে, সেই জন্য ও ঠকে। ঠিক আছে, এই তো গেল। আচ্ছা, তারপরে তুমি লিখেছো ওয়াইটির এই জোনগুলো থেকে সমাজের কচি কাচাদের শেখার কি সত্যি কিছু আছে? আপনি বলুন তো, প্রণাম জানবেন। কচি কাচাদের জন্য এইসব চ্যানেল না তো, ইউটিউবে আলাদা আলাদা চ্যানেল আছে, জোন আছে। কচি কাচারা কন্ট্রোভার্সি কেন দেখবে? কচি কাচারা তাদের জোনগুলোতে দেখবে শিক্ষামূলক জিনিস। আর সব থেকে বড় কথা, কচি কাচারা কেন ইউটিউব দেখবে? তাদের পড়াশোনা, তাদের খেলাধুলা, তাদের নিজস্ব জগৎ, মানুষ গড়ার সময় তাদের। হ্যাঁ, যখন কোনো একটু সময় পাবে তখন অনেক শিক্ষামূলক জিনিস আছে, গেম আছে, বা অনেক শিক্ষামূলক জিনিস ইউটিউবে আছে, তারা সেগুলো দেখবে। কেন দেখবে কন্ট্রোভার্সি? তারা প্রশ্নই আসে না কোনো। এটা যেমন এই জোনটায় যেমন কন্ট্রোভার্সি আছে, সেরকম এই জোনের সব আছে, রান্না থেকে, ঘোড়া থেকে, গেম থেকে, কি নেই সেগুলো দেখবে। সবার জন্য সব কিছু নয় তো। কন্ট্রোভার্সি কি সবাই দেখে, সবাই পছন্দ করে না তো, কিছু মানুষ পছন্দ করে।
কিছু মানুষ পছন্দ করে, তাই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আর ইউটিউব এই প্ল্যাটফর্মটা দিয়েছে, সেই জন্য কন্ট্রোভার্সি আজকে রয়েছে। ইউটিউব যদি এই প্ল্যাটফর্মটা না দিত তাহলে কন্ট্রোভার্সি থাকতো না। ব্লগাররা তাদের মতো করে স্বেচ্ছাচারিতা করতো, তাদের মতো করে নাটক করে ভিউয়ার্সদের ভিউজ কামাতো, বোকা বানাতো, ইমোশনাল ব্ল্যাকমেল করতো দিনের পর দিন। বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে। এবার বলি, আজকে সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম, কিরে রানাঘাটে মা এসেছিল নাকি, প্রশ্নবোধক চিহ্ন রেখেছিলাম, প্রশ্নবোধক চিহ্ন লিখেছিলাম। অনেকেই অনেক কমেন্ট করে জানাচ্ছে, অনেকেই বলছে যেদিনকে লাইট লাগিয়েছিল মন্দিরার বাড়িতে, যেদিনকে লাইট লাগিয়েছিল সেই দিনকে কি যেন আন্টি একটা কথা জিজ্ঞাসা করি, মারুকে যেদিন মন্দিরার বাড়িতে লাইট লাগিয়ে গেছিল, ভিউয়ার্সরাও কিন্তু বোকা নয়, তারাও কিন্তু অনেকে আছে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে, এবং তারা যখন দেখে না যে আমরাও তাদের কাছেও ব্লগারদের কিছু মিথ্যে উঠে আসে, সেগুলোও কিন্তু আমাদের জানায়। এটাও কিন্তু তাদের একটা বুদ্ধিমত্তার কাজ, যে আন্টি এটা না ওটা, দিদিভাই এটা না ওটা। এই যে আমাকে যেমন বলেছে যে পরের দিন মন্দিরা তাড়াতাড়ি করে চলে এসছে, বাড়িতে গেস্ট আসবে, দুয়ে দুয়ে চার মেলাতেই পারে, এই গেস্টটাকে দেখায়নি তো, সেদিনকে মারু ভিডিও দেয়নি তো, পুরনো ভিডিও দিয়েছে। আর আমাকে যে বলেছে রানাঘাটে দেখা গেছে জননীকে, তাহলে এখানে সবটা মিলিয়ে দাও, মিলিয়ে দিলে বোঝা যায়। আমি এখনও বলছি প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, তবে একটা কথাও তো আসছে, কৌশিকার বিট্টু এসেছিল না রে, সব খবর চলে আসবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া, কারুর না কারুর চোখে পড়ে যাবে। বুঝতে পেরেছিস? কে তোদের জিনিসগুলো দিয়ে গেল, কে পাস করে দিল, কে কি করলো, চলে আসবে। যদি মিথ্যাচারিতা না করতিস তাহলে বলতো না। তো সেই রকমই একটা কমেন্ট করেছে, রান্নাবান্না করতে হবে তাই, কিন্তু ওই যে মারু তাড়াতাড়ি করে একটা কমেন্ট করেছে, একজন লিখেছে দুনিয়ার সব জায়গায় ঘুরে এসে কি সুন্দর খাটের উপর এদা আচার আচরণ কিচ্ছু জানে না। মারু তো জানেই না, আর ওই বাদর কি করে জানবে? মারু তো কিচ্ছু জানে না, নালে নিপার বাড়িতে গিয়ে বিছানার উপরে খায় ওই ফুচকা বলো আর হচ্ছে মোমো, চিকেন মোমো। অবশ্যই যদি আচার নিয়ম জানতো তাহলে ওই খাটে বসে খায়, জানবে কোথার থেকে? দিদিভাইও তো তাই, কিচ্ছু মানে না, বলে এগুলো কিচ্ছু মানি না, এগুলোতে নাকি সায়েন্সই নেই, কিচ্ছু মানে না। তো ওরা আচার আচরণ কোথা থেকে শিখবে? ওরা খাটের উপর উঠবে না তো কি করবে? ও বোঝে না যে এই যে জিনিসগুলো করছে এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে। আর আমাদের সোনালি বলছে থেকে কিচ্ছু পাওয়ার নেই, পাওয়ার না থাকলেও ভুলগুলো ধরানোর আছে। এই যে ভুলগুলো ভিউয়ার্সরা বলছে, ওর কমেন্ট বক্সে ভিউয়ার্সরা বলছে দুনিয়ার থেকে ঘুরে এসে খাটের উপর উঠে গেলে। তুমি তাই করো নাকি সোনালি? করো? খাটের উপর উঠে পড়লো, এত পিসিওডি আছে, এত পেটে ব্যথা, খেয়ে ফেললো, মানে মুখ চলছেই, অনর্গল মুখ চলছেই। এটা সোশ্যাল মিডিয়া, মানুষ বলবেই। সিঁড়ি থেকে নামছে লাফাতে লাফাতে, একটা ফ্ল্যাটে থাকে, আশেপাশের লোকজন আছে, মানে চটাস চটাস আওয়াজ করতে করতে নামছে। একটা ফ্ল্যাটে থাকতে গেলে সেই ফ্ল্যাটের কিছু ডিসিপ্লিন আছে, সেগুলো মানতে হয়। জানে একজন বলেছে সমর্পিতাদির ছবিটা দেয়নি কেন? বুঝতে পারছো কেন দেয়নি? এরকমই করে, ও এরকমই করে। বললো সমর্পিতার ছবিটা দিয়ে দেবো, কিন্তু দেখায়নি। আমি তোমাদের বলছি না, আমি তোমাদের বলে গেছি তো, ওয়েট করবো। কিরে পালপাড়ার যে মদনপুরের যে দিদিভাই, সে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই বলেছিলি তো, অনেক হেল্প করেছে। সে দিদিভাই কোথায় গেল? নাকি তার সাথেও সম্পর্ক হয়ে গেছে? এই যে অনেকেই বলছে কালকে তো ঈদ, নিশ্চয়ই ঈদের প্রোগ্রাম, কালকে কি প্ল্যান আছে তুমি? আচ্ছা যাই হোক, একটা করেছে, অবশ্যই দেখতে পাবে, যেহেতু একটা উৎসব নিশ্চয়ই পালন করবে। তো এই তো হলো আজকের ভিডিও। তারপরেও বলবো মেক্সিকো থেকে একটা শাড়ি, এই শাড়িটা অনেক দিন আগে মন্দিরা দেখিয়ে দিয়েছে, হলুদ রঙের শাড়িটা ওর ব্যবসা থেকে ও করেছে। কারণ মেক্সিকো থেকে যে পায়েল টাকা পাঠিয়েছে কিছু, আমরা ভেবেছিলাম, আমরা না, ডিম্পি বোধহয় বলেছিল, ডিম্পি লাইফস্টাইলে মাম্পি বলেছিল বোধহয় একটা ফ্রিজ দিয়েছে, তখন সুনিতার ইটা আসেনি। তারপরে তো জানলাম সুনিতা 10,000 টাকা দিয়েছে। যাই হোক, সুনিতার কথা শুনিস তো? সুনিতা কিন্তু কিছু নির্দেশ দিয়েছে তোকে, সুনিতার কথা শুনিস তো? যাই হোক, তখন এই পায়েল, মানে এই যে মেক্সিকোর পায়েল, মেক্সিকো আমেরিকা থেকে এসছে না, সবই ওই মন্দিরার দয়ায়।
আর এই জন্যই যদি নাও জানে মেনে নিই যে ও জানে না, আর এই জন্যই এই হেল্পটা পাবে জন্যই ও রানাঘাটে এসছে, কারণ জানে যে দিদিভাইয়ের অসময়ে আমি যেভাবে বুক দিয়ে আগলেছি, সাপোর্ট দিয়েছি, আজকে আমার অসময়ে আমাকে কেউ, আমি পালিয়ে যাচ্ছি, দিদিভাই আজ না কাল জানলে বলে আমাকে মেনেই নেবে, আর মেনে নিতে বাধ্য। সেই জন্যই হয়তো রানাঘাটে এসে ফ্ল্যাট নিয়েছে। আর ও জানে দিদিভাই যা আসবে দিদিভাইয়ের হাত দিয়েই আসবে, দিদিভাই ছাড়া উপায় নেই, কারণ ও একটা 5 লাখের চ্যানেল। আর সেটাই হচ্ছে, এই যে পায়েল যে টাকা পাঠিয়েছে এবং সেটা দিদিভাই তার ব্যবসার থেকে শাড়ি দিয়েছে, একসাথে দুটো লাভ হচ্ছে, ওর গিফট হচ্ছে আর ওর ব্যবসাটা সুন্দর চলছে, এতে কোনো ব্যাপার নেই। তা তখন পায়েল একটা কমেন্ট করে বলেছিল, না ফ্রিজটা আমি দিইনি, আমি সামান্য কিছু পাঠিয়েছি, আমি কি জানো, আমি মেক্সিকো দিদির কথা, মানে হ্যাঁ মন্দিরার, আচ্ছা আমি পড়ি, ওই টাইটেলে দিয়েছিল জন্য ও লিখেছিল যে তুমি টাইটেলে যেটা দিয়েছো আমি ফ্রিজটা দিইনি, আমি মন্দিরার মানে সাইলেন্ট ভিউয়ার্স, আমি ওকে খুব ভালোবাসি, সেই সূত্রে মারুকেও ভালোবাসি, আমি মন্দিরার মাধ্যমে মারুকে কিছু মানে সামান্য কিছু খুব সামান্য একটা গিফট পাঠিয়েছিলাম, গিফট মেক্সিকো থেকে খুব সামান্য একটা গিফট মানেই টাকা, আর যেটা আজকে প্রমাণ হয়ে গেল, এর আগেও বলেছিল যে একটা দিদিভাই টাকা পাঠিয়েছে, শাড়িটা খুব সামান্য একটা গিফট পাঠিয়েছিলাম মন্দিরার মাধ্যমে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অনেক দিন আগেকার কথা, এবং মন্দিরা অনেক দিন আগে হলুদটার শাড়িটা দিয়েছে, গিফটগুলো দেখি আবার সবাইকে মনে করিয়ে দিল, গিফটগুলো ফুরিয়ে গেছে, এবার তোমরা আবার নতুন করে শুরু করো, যাই হোক ও করবে, আমরা বলতে আসবো, ও করবে, আমরা বলতে আসবো। তো ওর কাছে খবর চলে এসছে, তা ওই সমর্পিতার ছবিটা আসলো না কেন একটু বলিস তো মারু। চলো টাটা আজকের মতো।